শুভ সন্ধ্যা সবাইকে। আজ 25 মে 10 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অভিভাবকদের ঐতিহাসিক সমাবেশ ইউএসটিএমে বিতরণ করা হলো পিআইএমসি হেলথ কার্ড। ভুবনডহরে প্রতিশ্রুতি মতো রাস্তা সংস্কার করে নজির গ্রুপ সদস্যের। বর্ষার শুরুতে বেহাল চেসরি-গণিগ্রাম সড়ক, দুর্ভোগ চরমে। পাক হামলায় বিধ্বস্ত জম্মুর মহল্লায় খোঁজ নিলেন রাহুল গান্ধী। উপেক্ষিত জনপদ নতুন পড়া, পথে নেমে প্রতিবাদ মানুষের। 4 বছরে একবারও আসেননি বিধায়ক জাকির। বিশ্বরূপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রতর। আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের চর্চায় দিলওয়ার চৌধুরী। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বড় ছেলে তেজ প্রতাপকে ত্যায্যপুত্র ঘোষণা, দল থেকে বহিষ্কার লালু প্রসাদ যাদবের। এবং সর্বশেষ খবরটি হলো করাচিতে পাক সেনার কনভয়ে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 32 জওয়ান। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিভাবক ব্যবস্থাপনা সম্মেলন সফলভাবে সম্পন্ন হলো শনিবার ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত। এই সমাবেশে সহস্রাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের পর এবার অভিভাবকদের মধ্যেও পিআইএমসি হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হক, উপাচার্য অধ্যাপক জিডি শর্মা, নিবন্ধক ডক্টর অঞ্জু হাজারিকা, পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর নুরুজ্জামান লস্কর সহ বিভাগীয় প্রধান, অধ্যাপক অধ্যাপিকা এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগণ। উত্তর পূর্বাঞ্চলের নানা প্রান্ত থেকে আসা অভিভাবকরা এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিন ও নেতৃত্বের সঙ্গে সরাসরি মত বিনিময়ে অংশ নেন। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ গঠনে উচ্চশিক্ষার দিক নির্দেশনা, অগ্রগতি এবং উন্নয়ন সংক্রান্ত আলোচনা করেন। এই সরাসরি যোগাযোগ শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের প্রতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। সমাবেশে আচার্য মাহবুবুল হক অভিভাবকদের অভ্যর্থনা জানিয়ে বলেন, আপনারা আমাদের অনুপ্রেরণা। বরাক ব্রহ্মপুত্র অঞ্চলে শিক্ষার বিস্তারে আপনারা অংশীদার। আপনারা যে আস্থা রাখছেন তার ফলে আজ আমরা বিশ্ববিদ্যালয় ছাড়াও আয়ুর্বেদিক কলেজ এবং পিএ সাংবা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করতে পেরেছি। তিনি ইউএসটিএমকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে অভিভাবকদের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন। উপাচার্য অধ্যাপক জিডি শর্মা বলেন, অভিভাবক সমাবেশ ছাত্রছাত্রীদের জন্য যেমন উৎসাহের, তেমনি প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রতি সচেতনতা বাড়ায়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার মন্ট্রিয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেরি ম্যাক অ্যান্ড্রু। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও পরিকাঠামোর প্রশংসা করে বলেন, মাত্র 4 জন ছাত্র থেকে যাত্রা শুরু করে বর্তমানে 7,000-এরও বেশি শিক্ষার্থীর উপস্থিতি ইউএসটিএম এর সফলতার প্রমাণ। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এ আমার দৃঢ় বিশ্বাস। অনুপ্রেরণামূলক বক্তব্য ও আন্তরিক সংলাপে সমৃদ্ধ এই সম্মেলন অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া মেলে। ইউএসটিএম কর্তৃপক্ষ সকল অভিভাবককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা রাখার জন্য। পরবর্তী খবর, ভুবনডহরে প্রতিশ্রুতি মতো রাস্তা সংস্কার করে নজির গ্রুপ সদস্যের। পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত, নিজেদের দায়িত্ব কর্তব্য এখনো সমঝেননি নির্বাচিত গ্রুপ সদস্যরা। তবে নির্বাচনের পূর্বে দেওয়া নিজের প্রতিশ্রুতি পালন করলেন ভুবনডহর জিপির 1 নম্বর গ্রুপ থেকে নির্বাচিত গ্রুপ সদস্য উমারানী দাস। উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ভুবনডহর জিপি এলাকার পুরিখাল বস্তিতে একটি বেহাল গ্রামীণ রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন উমারানী দাস। নিজ খরচায় জেসিবি লাগিয়ে সেই রাস্তাটি শনিবার সংস্কার করে দিয়েছেন উমারানী দাস। তার এই মহানুভবতার জন্য এলাকার জনগণ এদিন উমারানী দাসকে সাধুবাদ জানান। উল্লেখ্য, পূর্বে ভুবনডহর জিপির জিপি সমানেত্রী ছিলেন উমারানী দাস। পরবর্তী খবর, পাক হামলায় বিধ্বস্ত জম্মুর মহল্লায় খোঁজ নিলেন রাহুল গান্ধী। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের গোলাবর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সীমান্তবর্তী এলাকা পুঞ্চ। একাধিক ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে গিয়েছে, মৃত্যু হয়েছে 17 জনের। শনিবার পাক হানায় বিধ্বস্ত পুঞ্চ ঘুরে দেখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কথা বললেন আক্রান্তদের সঙ্গে। এদিন সকালেই পুঞ্চে পৌঁছে যান রাহুল, তারপর বের হন এলাকা ঘুরে দেখতে। ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি যান তিনি, কথা বলেন। যান স্থানীয় একটি স্কুলেও, সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন রাহুল গান্ধী। আশ্বাস দিয়ে বলেন, চিন্তার কিছু নেই, সব আবার ঠিক হয়ে যাবে, পড়াশোনা করো, খেলাধুলা করো। জন্মদিনের ঠিক 2 দিন পরই পাকখানায় 2 জমজ ভাইয়ের মৃত্যু হয়েছিল পুঞ্চে। গুরুতর জখম হন তাদের বাবাও। এদিন তাদের বাড়িতেও যান রাহুল। পরে সংবাদ মাধ্যমকে বলেন, মর্মান্তিক ঘটনা, অনেক ক্ষতি হয়েছে, সবার সঙ্গে কথা বললাম।
সবার সমস্যা বোঝার চেষ্টা করলাম। ওরা আমাকে জাতীয় স্তরে এই সমস্যাগুলো তুলে ধরার কথা বলেছেন, আমি সেটা করব। পরে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন রাহুল। সেখানে তিনি লিখেছেন, ভাঙ্গা গরুবাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, ভেজা চোখ, প্রতিটি কোণে প্রিয়জনকে হারানোর বেদনা। এই দেশপ্রেমিক পরিবারগুলোই সাহস এবং মর্যাদার সঙ্গে প্রতিবার যুদ্ধের দায় বয়ে চলে। আপনাদের সাহসকে কুর্নিশ। পাক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত গুরুদুয়ারাতেও যান লোকসভার বিরোধী দলনেতা, ঘুরে দেখেন সবকিছু। অনেকেই অভিযোগ করেন, পাক হামলায় তারা প্রায় সর্বশান্ত হয়েছেন। 20-25 লক্ষ টাকার ঘরবাড়ি মাটিতে মিশে গিয়েছে, অথচ সরকার 1-1.5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে চাইছে। এই টাকা দিয়ে কি হবে? রাহুলকে পাশে পেয়ে সেই অভিযোগও করেন বাসিন্দারা। বিষয়টি দিল্লিতে যথাস্থানে তুলবেন বলে এদিন তাদের আশ্বস্ত করেন লোকসভার বিরোধী দলনেতা। পরবর্তী খবর, উপেক্ষিত জনপদ নতুন পাড়া, পথে নেমে প্রতিবাদ মানুষের। 4 বছরে একবারও আসেননি বিধায়ক জাকির। হাইলাকান্দি শহরের 6 নম্বর ওয়ার্ড নতুন পাড়া যেন এক উপেক্ষিত জনপদ। গোটা এলাকা আজ চরম অব্যবস্থার শিকার। রাস্তাঘাট ভাঙ্গাচুরা, চলাচলের অযোগ্য, নেই ড্রেনেজ ব্যবস্থা, নেই স্ট্রিট লাইট, পানীয় জলের ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্বাধীনতার 77 বছর পর শহরের এই ওয়ার্ডটি যেন এখনো উন্নয়নের আলো না পাওয়া এক দুর্গম গ্রাম। ওয়ার্ডটির জরাজীর্ণ রাস্তাঘাটই আজ তার প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি ই রিক্সা চালকরাও এই এলাকায় প্রবেশ করতে চায় না। এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা, প্রতিদিন এই ভাঙ্গাচুরা রাস্তায় চলাফেরা করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এই দুর্দশার বিরুদ্ধে আজ নতুন পাড়ার মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। তারা জোরালোভাবে প্রশ্ন তুলেছেন, কবে মিলবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি? কবে তাদের জীবনেও আসবে একটু স্বস্তির বাতাস? এদিকে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার পল্লবী দেবনাথকে তারা প্রায় খুঁজেই পান না। স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের অবস্থা তথৈবচ। মহিলারা অভিযোগ করেছেন, গত 4 বছরে তারা বিধায়ককে একবারের জন্য এলাকায় দেখেননি। এলাকাবাসীর দাবি, যদি তৎপরতার সঙ্গে স্থায়ী উন্নয়নমূলক পদক্ষেপ করা না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে তাদের একটাই আর্জি, নতুন পাড়াকেও শহরের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনা হোক। পরবর্তী খবর, আলগাপুর কাটলিউড়া কেন্দ্রের চর্চায় দিলওয়ার চৌধুরী। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে নবগঠিত আলগাপুর কাটলিউড়া কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। একদিকে রাজনৈতিক দলগুলো যখন প্রার্থী তালিকা নির্ধারণের আগে জনমত যাচাইয়ের কাজে ব্যস্ত, অন্যদিকে সোশ্যাল মিডিয়া এবং আঞ্চলিক চায়ের আড্ডায় একটাই নাম ঘুরছে, সেটা হলো দিলওয়ার চৌধুরী। তিনি বর্তমানে MR চৌধুরী হাই স্কুলের প্রিন্সিপাল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান সমাজসেবক। নিজের দীর্ঘ কর্মজীবনে তিনি সমাজসেবার এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আজ তাকে আলগাপুর কাটলিউড়া কেন্দ্রে সম্ভাব্য বিধানসভা প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। তার রাজনৈতিক রক্তধারা আরো গর্বের। তার পিতা প্রয়াত মতি চৌধুরী ছিলেন হাইলাকান্দি মহকুমা পরিষদের চিফ কাউন্সিলর। তার তত্ত্বাবধানে কাজ করেছেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক শাহাবুদ্দিন চৌধুরী এবং আসামের প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরীর মতো প্রভাবশালী নেতারা। তবুও মতি চৌধুরী নিজে বিধায়ক হওয়ার সুযোগ পেয়ে তা ত্যাগ করেছিলেন আধ্যাত্মিক গুরু টান্টু পীর সাহেবের কথায়। আজ সেই অপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সম্ভাব্য পুনর্জন্ম হতে পারে দিলওয়ার চৌধুরীর হাত ধরে। একজন জনপ্রতিনিধি হিসেবে দিলওয়ার চৌধুরীর সাফল্যের তালিকা ঈর্ষণীয়। তিনি কৃষি সহায়ক দল, আত্মসহায়ক দল গঠন, গ্রামীণ সড়ক উন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থা, বাজার শেড, ঈদগাহ, মন্দির, কালভার্ট নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছেন। তার নেতৃত্বে বাঁশবাড়ি গ্রাম পেয়েছে নির্মল গ্রাম পুরস্কার, যা ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে প্রদান করা হয়। শুধু রাজনীতিতেই নয়, শিক্ষা ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। MR চৌধুরী হাই স্কুলে এনেছেন ম্যাট্রিক পরীক্ষা কেন্দ্র, যা এলাকার হাজার হাজার ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুবিধা এনে দিয়েছে। একজন দক্ষ প্রশাসক এবং অভিভাবক সুলভ শিক্ষাবিদ হিসেবে তিনি এলাকার মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কেন্দ্রের মানুষ এবার আর হাওয়া বদল নয়, চাইছেন এমন একজন বিধায়ক যিনি হবেন শিক্ষিত, অভিজ্ঞ এবং স্থানীয় সমস্যাগুলোর বাস্তব সমাধান করতে সক্ষম। তাদের দৃষ্টিতে দিলওয়ার চৌধুরীর মতো একজন মুখী এই সময়ের দাবি। এখন দেখার, রাজনৈতিক দলগুলো জনতার এই স্পষ্ট অভিপ্রায়কে কতটা গুরুত্ব দিয়ে তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করে। পরবর্তী খবর, বিশ্বরূপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রতর। শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আগামী বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করবেন বিশ্বরূপ ভট্টাচার্য। স্থানীয় বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এ উপলক্ষে এক সভায় দায়িত্ব গ্রহণ করবেন বিশ্বরূপ।
শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য নবাগত চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উত্তরীয় ও পুষ্পস্তবক তুলে দেন সুব্রত বাবু। শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন বিশ্বরূপ ভট্টাচার্য। শুক্রবার তিনি শ্রীভূমি আসেন। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত নতুন চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। এদিকে বিশ্বরূপ ভট্টাচার্য জানান, আগামী বৃহস্পতিবার দায়িত্ব নেবেন। বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন। উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে শহরের বিভিন্ন সমস্যাগুলো সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন। তাছাড়া 5টি কাজ বিশেষভাবে তিনি হাতে নেবেন এবং বাস্তবায়ন করবেন বলে জানান বিশ্বরূপ। পরবর্তী খবর, বড় ছেলে তেজ প্রতাপকে ত্যায্যপুত্র ঘোষণা, দল থেকে বহিষ্কার লালু প্রসাদ যাদবের। বিহার বিধানসভা ভোটের মুখে বড় সিদ্ধান্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের। নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ত্যায্যপুত্র ঘোষণা ও দল থেকে বহিষ্কার করার কথা জানালেন লালু। তেজ প্রতাপের সামাজিক জীবন, কাজকর্ম, পরিবার ও দলের মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে মানানসই নয় বলে ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়ায় বড় সিদ্ধান্তের কথা পোস্ট করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ। লালু জানালেন, তিনি তার বড় ছেলে তেজ প্রতাপকে তার পরিবার থেকে বহিষ্কার ও দল থেকে 6 বছরের জন্য নির্বাসিত করলেন। এবার থেকে তেজ প্রতাপ আর তার পরিবার বা আরজেডির কোনো কাজকর্মে থাকতে পারবেন না। তেজ প্রতাপ ওর ব্যক্তিগত জীবনে ভালো মন্দ সব নিজেই সামলাবে, কোনো দায় তাদের থাকবে না। ওর সঙ্গে যারা সম্পর্ক রাখবে তারা সবাই যেন নিজের সিদ্ধান্ত বিবেচনা করে নেয়। আমি সবসময় মনে করি যারা জনজীবনে আছেন তাদের ভুল হলে তা সবার সামনে বলা উচিত। আমাদের পরিবারের যারা দায়িত্বশীল তারা এই ধারণা মেনে চলেছে। তেজ প্রতাপকে আরজেডি থেকে 6 বছরের জন্য নির্বাসিত করার কথা জানিয়ে দিয়েছি দলে। লালু সাফ জানালেন, ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করলে আমাদের সামাজিক ন্যায়ের সঙ্গে সম্মিলিত লড়াই দুর্বল হয়ে পড়ে। আমার বড় ছেলের কর্মকাণ্ড, জনসমক্ষে তার আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন কথা ও ব্যবহার আমাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিহারে মহাজোটের সরকারের নীতিশ কুমারের মন্ত্রিসভায় স্বাস্থ্য, বন ও পরিবেশের মতো মন্ত্রক সামলেছেন তেজ প্রতাপ। সেই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডেপুটি ছিলেন তেজ প্রতাপের ভাই তথা লালুর ছোট ছেলে তেজস্বী যাদব। পরবর্তী খবর, করাচিতে পাক সেনার কনভয়ে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 32 জওয়ান। ফের বিদ্রোহীদের নিশানায় পাক সেনা। এবার করাচিতে পাকিস্তানের সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ বিস্ফোরণ। করাচি কুয়েটা হাইওয়েতে বিস্ফোরণের জেরে উড়ে গেল 3টি গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 32 জন পাক সেনা জওয়ানের। কোনো সংগঠন এখনো পর্যন্ত এই হামলার দায় না নিলেও অনুমান করা হচ্ছে হামলার নেপথ্যে রয়েছে বালুচ বিদ্রোহীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ করাচি থেকে কুয়েটার উদ্দেশ্যে যাচ্ছিল পাক সেনার কনভয়। এই কনভয় ছিল 8টি গাড়ি। জানা যাচ্ছে পথে রাস্তায় ধারে দাঁড়িয়েছিল বিস্ফোরক বুঝাই গাড়ি। কনভয় ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, যার জেরে কার্যত ভস্মীভূত হয় 3টি কনভয়ের গাড়ি। বাকি গাড়িগুলিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে এখনো পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। ওই এলাকায় প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে পাক সরকারের তরফে। যেখানে এই ঘটনা ঘটেছে তা বালুচিস্তানের অন্তর্গত। প্রাথমিকভাবে এই ঘটনার নেপথ্যে বালুচ বিদ্রোহীদের হাত থাকতে পারে বলে অনুমান করলেও কেউ এখনো পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেননি। উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছে বালুচ বিদ্রোহীরা। তাদের দাবি, পাকিস্তান অবৈধভাবে তাদের জায়গা দখল করে রেখেছে। শুধু তাই নয়, বালুচিস্তানের খনিজ সম্পদ অন্যায়ভাবে দখল করছে তারা, যার সিটেফুটাও পায় না বালুচিস্তান। দেশের প্রশাসন, সেনা ও রাজনীতিতে একচেটিয়া আধিপত্য করে চলেছে পাঞ্জাব প্রদেশ। বালুচিস্তানকে সেখানে জায়গা দেওয়া হয় না। বছরের পর বছর ধরে চলতে থাকা এই ক্ষোভ সাম্প্রতিক সময়ে আরো ব্যাপক রূপ নিয়েছে। নিজেদের স্বাধীন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে বালুচ বিদ্রোহীরা। অন্যদিকে বালুচিস্তানের বিদ্রোহ দমন করতে আরো বেশি করে দাঁত নখ বের করেছে পাক সেনা। গোটা অঞ্চল জুড়ে ভয়াবহ নির্যাতন, গুম, খুন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। শুধু তাই নয়, পাক সেনার বিরুদ্ধে উঠেছে সেখানকার সাংবাদিকদের খুনের অভিযোগও। গত শনিবার বালুচিস্তানের সাংবাদিক আব্দুল লতিফকে তার স্ত্রী ও সন্তানের সামনে খুন করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে পাক সেনাই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।